গণ অভ্যুত্থান তো এমন একটা বাস্তবতা ছিল যে পুরো জাতি ধরে নিয়েছিল যে হাসিনার মতো এই দজ্জাল ফেরাউনের মৃত্যু হবে না 2041-এর আগে, ও মরবেও না। ও যদি মরেও ওকে আওয়ামী লীগ গণভবনে বঙ্গভবনে মমি করে রাখবে, বসায় রাখবে। সেই হাসিনা তো দেশ থেকে পালায় চলে গেছে। তো নির্বাচনের এই চ্যালেঞ্জটা আছে, কিন্তু আমার নিজের এলাকার ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পাচ্ছি, যেমন আমি বড় মিটিং করি না, আমি শোডাউন করি না, আমি মোটর বাইকে 4-5টা মোটরসাইকেল আশেপাশে থাকে, কারণ আমার নিজের মোটরসাইকেল উঠতে হয় মাঝে মধ্যে রাস্তার বাস্তবতার কারণে। আমি ভ্যানে চড়ি, আমি টেম্পুতে চড়ি। আপনি গাড়ি ব্যবহার করবেন না, আপনি খরচ কমায় ফেলেন। মানে আমাদেরকেও এই চ্যালেঞ্জটা নিতে হবে, আমাদেরকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে। যেটা একটা বড় দল টাকা দিয়ে নেয়, সেইটা আমাকে প্রত্যেক দিন 5 থেকে 7 কিলোমিটার হেঁটে করতে হইতেছে, অথবা অ্যাটিটিউড দিয়ে করতে হবে, ব্যবহার দিয়ে করতে হবে। এটার একটা লম্বা ফাইট আছে, কিন্তু আমাদের সবাইকে এই ফাইটটা করতে হবে। কোনো উপদেষ্টা কি বিদেশে পার্মানেন্ট একটা পজিশন, অ্যাম্বাসেডারশিপ ইকুইভ্যালেন্ট পজিশনের জন্য ট্রাই করতেছে না, লবি করছে না? তাহলে সে কিন্তু একটা সুবিধা নিচ্ছে। কোনো উপদেষ্টা কি দেশে বিদেশ থেকে তার পজিশনকে ব্যবহার করে তার এনজিওর জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করছে না? সেটাও তো করছে। প্রফেসর ইউনূসের সমালোচনা বিভিন্ন ফোরাম থেকে করেছে না? মামলাগুলো উইথড্র করে ফেলেছে, ট্যাক্স রেয়াতের ব্যাপারটা সে পেয়ে গেছে, আইনগতভাবে পেয়েছে, আইনের মধ্যে পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলোও তো আপনি আলোচনাতে আনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আসিফকে কন্টিনিউ যে ব্যাশিং করা হচ্ছে, ও স্টেনে গিয়ে না নীলা মার্কেটে গিয়ে কোথায় হাঁসের গোস্ত খাচ্ছে, মানে ইটস টু মাচ। মানে একটা ছেলে, আপনি এলজিআরডি মিনিস্ট্রি নিয়ে কটা আমি কথা শুনেছি যে তার ওয়ার্ক পারফরমেন্স কেমন, এর আগের এলজিআরডি মিনিস্টাররা কি পারফর্ম করেছে, সে কি ডেলিভার করেছে। তার তো শপথের দায়িত্ব হচ্ছে সে মিনিস্ট্রিকে ডেলিভার করবে, এইটা ডেলিভার করতে পেরেছে কিনা সেগুলো তো আমি গণমাধ্যমে আলোচনা দেখছি না। আমরা জানি না সচিবালয়ে কারা বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে, আওয়ামী লীগের লাইসেন্সে কারা বিগ মানে টেন্ডারবাজি করে বেড়াচ্ছে, এগুলোর খোঁজখবর আমরা জানি না। মাস্তানি করে লোকরে হুমকি দিয়ে টেন্ডার উঠায় নিয়ে আসতেছে, রিটেন্ডার করাচ্ছে, এগুলো আমরা জানি না? জানি তো এগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে দোষটা কেন আসিফকে শুধু ফোকাস করা হচ্ছে? আপনি যদি টেন্ডার ইস্যু নিয়ে শুধু কথা বলেন, ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কথা বলেন, সবারটা নিয়ে কথা বলেন। একটা অধ্যাদেশ একটু আমি আশা করি দর্শকরা মন দিয়ে শুনবেন। এটা অধ্যাদেশ হয়নি, অধ্যাদেশ হওয়ার জন্য শেষে রাষ্ট্রপতির সিগনেচার লাগে। তার আগে কি হয়, উপদেষ্টা পরিষদে এটা আলোচিত হয়, পাশ হয়। এই অধ্যাদেশটা পাশ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সাইন করেননি, মানে সরকার রাষ্ট্রপতির কাছে আর পাঠায়নি। তার মানে ওখানে যারা বসেছিলেন তারা একমত হয়েছিলেন এই অধ্যাদেশটা হবে। এই অধ্যাদেশে স্পষ্টভাবে লেখা আছে যারা এই সরকারে আছেন তারা পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তখন নাহিদ ইসলামও এর পার্ট ছিলেন। সো নাহিদ ইসলামেরও নির্বাচনে পার্টিসিপেট করা আনএথিক্যাল। একটা সমাজে শুধু বেআইনি না হলেই কাজ করা যাবে, তার বাইরেও আমাদের আসলে চিন্তা করা খুবই জরুরি। আসিফ মাহমুদের বরাদ্দ নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। পাশ হয়নি, কাজ হবে কিনা সেটা নির্বাচনের উদ্দেশ্য আছে কিনা, যে ডিফারেন্ট ডিবেট। তিনি তার উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, তিনি হাসনাত আবদুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এবং খুব সারপ্রাইজিংলি আগেও এলজিআরডি মন্ত্রী যেহেতু কুমিল্লার ছিলেন, তখন কুমিল্লাতে একটা বিরাট প্রজেক্ট চলছে। এখন এই যে বৈষম্য বিরোধিতার কথাবার্তা আমরা বললাম, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম। এই আসিফ মাহমুদ যে প্রকল্প নিয়েছেন সেখানে আমি পড়ছি, পিরোজপুর জেলায় 13 কোটি, জেলায় খাগড়াছড়িতে 14, ঝালকাঠিতে 15, রাঙামাটি 16, কক্সবাজার 16, জয়পুরহাটে 17 কোটি, মানে পুরো জেলায় 13 থেকে 17 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। আর একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। সরি, কিন্তু আমি বলতে চাই, শেখ হাসিনার কথা মনে হলো। আমাদের এডিপি বরাদ্দে দীর্ঘদিন ঢাকা চিটাগাংয়ের পর তৃতীয় জেলা ছিল গোপালগঞ্জ, এবং আমি এটা যোগ করতে চাই, এক গোপালগঞ্জের বরাদ্দ ছিল রংপুর পুরো বিভাগের সমান বেশি। রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে 8টা জেলার মধ্যে 6টা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরিদ্র, 10টার মধ্যে 6টা রংপুর বিভাগে। সেই রংপুর বিভাগের টোটাল এডিপি বরাদ্দের চাইতে বেশি হচ্ছে এক গোপালগঞ্জ জেলায়। আমি তো তাই দেখছি, এই জেলা যতগুলো পড়লাম এগুলো যোগ করলেও 50 হয় না, 60 হয় না, 450 একটা উপজেলায়। সুতরাং এগুলোকে আমরা আসলে প্রশ্ন করব, কারণ এই যে আন্দোলন, অভ্যুত্থান, বৈষম্য বিরোধী বাংলাদেশের আওয়াজ সামনে থেকে যারা আমাদের সামনে কনভে করেছেন, এটা কিন্তু বরাদ্দ হয়নি এবং উনি প্রপোজ করেছেন। আমি বলছি প্রপোজ করতে পারেন না তো। এবং এখানে আছে, আমি রিপোর্টটা যদি ডিটেল পড়ে শোনাতে পারবো, একটা র্যাঙ্কিং আছে এলজিআরডির অবকাঠামোর কার খারাপ অবস্থা। কুমিল্লা অনেক উপরে ভালোর দিক থেকে, এর থেকে অনেক খারাপ উপজেলায় বরাদ্দ হয় নাই। একজন মন্ত্রী হিসাবে তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হবেন, উনি শপথ ভঙ্গ করেছেন।
উনি শপথ ভঙ্গ করেছেন, উনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়েছেন। এজন্য বলছি এটা পরবর্তীতে কি ইম্প্যাক্ট পড়বে, যে ডিফারেন্ট ডিবেট, আপনি কি আচরণ করছেন, আপনি তো দিতে চেয়েছিলেন, হয় নাই। নাম্বার 2, নির্বাচনে ব্যয় নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। সাইফকেও আমি উৎসাহ দিতে চাই যে তারা ভালো করবেন। টাকা খরচ করলে যদি নির্বাচনে জেতা যায়, আওয়ামী লীগ রাতে সিল মারত না। আওয়ামী লীগ বেসুমার টাকা খরচ করতে পারতো, এক একজনে কয়েকশো কোটি টাকাও খরচ করে। আমি নিশ্চিত, আমি কিন্তু নিশ্চিত, যদি 500 কোটি 300 কোটি 200 কোটি টাকা খরচ করে যদি এক একজন জিততে পারতো, শেখ হাসিনা রাতে সিল মারার পথে যেতেন না। ওটা দিয়ে জেতা যায় না আসলে। টাকা লাগে না আমি তা বলছি না, ইনফ্লুয়েন্স তো করা যায় না, দ্যাট খুব ইনফ্লুয়েন্স করা যায় না, আমি মনে করি না। বাংলাদেশের ওই সময় শেষ হয়ে গেছে। এই জন্য ডক্টর ইউনূস যখন ইউকেতে একটা ইন্টারভিউতে বলছিলেন মানুষ টাকা খেয়ে ভোট দেয়, আমি এটা মনে করি না, সত্যিই মনে করি না। তবে হ্যাঁ, এটাই আমি দ্বিমত করছি না, নির্বাচন কমিশন বা আমাদের আইনে যেভাবে আছে, যে আমরা আমাদের কমিশন থেকে আমরা প্রপোজ করেছিলাম আগের চাইতে একটু বাড়িয়েছি, যে ভোটার প্রতি 10 টাকা। তো আমাদের অ্যাভারেজ সিটে যদি 4 লাখ ভোটার হয়, 40 লাখ টাকা হবে। এই টাকায় আসলে ভোট করা যায় না। না 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 25 করে দিয়েছে। না না, আরপিওতে প্রপোজ করা হয়েছে। আমরা আমাদের নির্বাচন কমিশন কোড অফ কন্ডাক্ট দিয়েছে, সেখানে 25 লাখ টাকার বার করে দিয়েছে। না, এটা তো আগের ছিল। এখন হচ্ছে আমরা আসলে যেটা বের করেছিলাম, এটা একটু বলি। বাংলাদেশে 2 লাখের মতো ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে, 7 লাখ ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে। ফলে যেটা হয়, যখন 25 লাখ করেন, ফিক্স করে দিলে হয় না। সো আমরা করলাম কি, 10 টাকা পার ভোটার, হ্যাঁ, তাতে যদি হয় 7 লাখের, যে 70 লাখ খরচ করতে পারবেন। এটা আসলে যথেষ্ট না, আমি এটা সত্যিই মনে করি খরচ আরো বেশি লাগবে। কিন্তু ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত যে একটা অল্টারনেটিভ বের করা, যে এর মাধ্যমে করা যেতে পারে। এখন টাকা দিয়ে আসিফ কি বিএনপি থেকে নির্বাচন করে জাহিদ ভাই? আপনি বিএনপি রাজনীতি ফলো করেন। আমি সম্ভাবনা দেখি, কিন্তু আমি এটাকে খুবই ভুল বিএনপি না আসলে, আমি বিএনপিতে উনি চলে আসবেন আমার তা মনে হয় না। আমি মনে করি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি এনসিপির সাথেও বিএনপির সমঝোতা হয়, জনাব আসিফ মাহমুদ যদি এনসিপিতেও যান, আসিফ মাহমুদকে সিট ছাড়ার মাধ্যমে আমি আসিফ মাহমুদ কি করেছেন না করেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু তার সম্পর্কে পারসেপশন খুব নেগেটিভ আছে। পারসেপশন ম্যাটার করে আসলে। যেমন আপনি এপিএস এর প্রসঙ্গ তুললেন, মানে এপিএস তো চাঁদ, ওর তো নিজের আলো নাই, আলোকিত হয়। সো আমি তখনও বলেছি কথাটা, আমি বলছি না আসিফ মাহমুদ এগুলোর সাথে জড়িত আছেন, কিন্তু দুদকের উচিত ছিল একটা নতুন নজির তৈরি করা, যে যেন আসিফ মাহমুদকেও ডাকতে পারতেন, তারা জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তারা তো তার এপিএস এর কিছু সাবস্টেন্স পেয়েছেন বলেই তার বিদেশে যাওয়াটা সবকিছু স্থগিত করা হয়েছে। তার যদিও সেই তদন্ত এখন খুব বেশি চলছে না। তো আমি মনে করি বিএনপি দিতে পারে, বিএনপি দলে এসেও হতে পারে, বা এনসিপি হিসাবেও ছাড় দিতে পারে, কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত হবে। বিএনপি যেই আসনে আসলে প্রার্থী দিয়েছেন, যেমন ঢাকা 11, সেখানে কিন্তু বিএনপি তাদের একটা হেভিওয়েট প্রার্থী দিয়েছেন, এবং আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ওইখানেই ইলেকশন করছে। কুমিল্লার দেবিদ্বার, সেখানে কিন্তু বিএনপি একজন হেভিওয়েট প্রার্থী দিয়েছেন, সেখানে আমাদের হাসনাত আবদুল্লাহ ইলেকশন করছে। পঞ্চগড়ে যে আসনে সার্জিস আলম ইলেকশন করছে, সেখানেও কিন্তু তাদের প্রার্থী দিয়েছেন। ইভেন নাসির উদ্দিন পাটোয়ারির ঢাকা 18 বা আক্তার হোসেনের যে আসন, সবগুলোতেই কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছেন। তাহলে আসলে কোন ইকুয়েশনে আমরা বিএনপির সাথে জোট করছি, এটা আসলে আমার খুব বেশি বোধগম্য না। বরঞ্চ আপনি এই ইকুয়েশনটা দেখতে পারেন যে বিগত সময়ে আওয়ামী লীগের সাথে যেরকম জাতীয় পার্টি একরকম মানে দামি দল হিসেবে সঙ্গী সাথী হিসেবে সাপোর্ট দিয়েছে, এবার আসলে সেরকমটাই হচ্ছে কিনা, এই উপর দিয়ে আসলে এত মানে রাগ, ক্ষোভ, বিরাগ, কিন্তু আসলে ভিতরে যে তাদের জাতীয় পার্টিটা কি, এখনকার জাতীয় পার্টিকে, এটা আমাদের জামাত ইসলামী। আচ্ছা, তো সে জায়গা থেকে তাদের তো আসলে নিজস্ব পলিটিক্স আমি খুব বেশি দেখিনি, মানে তারা অভ্যুত্থানের পর থেকে তো একরকম প্রক্সি পলিটিক্স করে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে কোনো সময় এনসিপির উপরে ভর করে, কোনো সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর ভর করে নিজেদের এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করছে। তারাই কিন্তু সবার আগে বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছিলেন। তারা অ্যাকচুয়ালি আসলে তারা মানে কি চায় এটা কিন্তু কোনো জায়গায় ক্লিয়ার না। তারা আসলে এই সংস্কার চায়, তারা আসলে সিস্টেমেটিক পরিবর্তন চায়, নাকি তারা কোন শাসন কায়েম করতে চায় সেটাও কিন্তু এখনো ক্লিয়ার না। তাদের যে গঠনতন্ত্র, তাদের যে আইডিওলজি, সেটা কিন্তু অনেকাংশেই ভেঙে গিয়েছে। আমরা যেটা ছাত্র সংসদগুলোয় দেখলাম, তারা যে আইডিওলজি ধারণ করে, তো জামাত আসলে কি টাইপ পলিটিক্স করছে সেটা আমার আসলে ক্লিয়ার না। এবং বিএনপির জায়গাটাও ডে 1 থেকে ক্লিয়ার, তারা আসলে কোনো রকম পরিবর্তন কিছু চায় না, এবং তারা তো বলছেই যে আসলে তারা এগুলো বুঝেও না। আজকে আমরা শুনলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটা কথা বললো যে তিনি নাকি গণভোট, জুলাই সনদ বোঝেন না। দেখেন, আমি মনে করি যে প্রত্যেকটি পেশায় আসলে রিটায়ারমেন্টের একটা ব্যবস্থা থাকা উচিত, স্পেশালি মানে 60 বা এরকম একটা
বয়স থাকা উচিত, যার পরে আসলে তার অন্য লাইফ লিড করা উচিত বা তার সেই জায়গা থেকে চলে যাওয়া উচিত। মানে এটা আপনারা বলছেন? হ্যাঁ, আমরা বলছি, মানে আমাদের এই যে উপদেষ্টা পরিষদ 5 আগস্টের পরে বানানো হয়েছে, তার অনেকের বয়স 70-এর উপরে। প্রধান উপদেষ্টা সহ অন্যদের কথাও বলছি, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, এবং তারা মূলত আপনাদের মনোনীত। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু সেই মনোনীত যারা আছেন তারা কিন্তু কেউ বলছে না যে তারা জুলাই সনদ বোঝে না, তারা গণভোট বোঝে না। তাহলে তো এটা বয়সের ইস্যু না, সম্ভবত ব্যক্তির মেজর অংশে আমার মনে হয় যে রিটায়ারমেন্টের থাকা উচিত। বয়সের জায়গা থেকে কিছু কিছু মানুষের এরকম উপদেষ্টা মূলত যারা বুঝতেছেন সেটা হয়তো বা একটু ডিফারেন্ট কেস থাকতে পারে, ਪਰ মেজর অংশে আমার মনে করি যে রাজনীতির রিটায়ারমেন্ট হওয়া উচিত। কারণ যখন আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের পলিটিক্সে আপনি দেখবেন যে অনেক আসনেই আছে তারা মৃত্যুর আগ পর্যন্ত সেই আসনে আসলে এমপি হতে চায়, সেখানে আসলে যে নতুন যে তাদের তরুণ প্রতিনিধি আছে বা মধ্যবয়স্ক যারা প্রতিনিধি আছে তাদেরকে যে লিডারশিপ হিসেবে তৈরি করা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের পলিটিক্সে কিন্তু নাই। এইবারই প্রথম আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এরকম 300 আসনে এরকম বড় একটা চমক সবাই দেখতে যাচ্ছে। তরুণ মধ্যবয়সী যারা আসলে সম্ভাবনাময় একটা জায়গা বাংলাদেশকে দেখা যাচ্ছে, তারা কিন্তু সেই আসনগুলো আসছে। তো আমি যেটা বলতে চাই, আসলে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে তিনি আসলে এটা বোঝেন না, তাদের আসলে দলের মানে যেভাবে জন্ম হয়েছে সেই ইতিহাসটা হয়তো তিনি জানেন কিনা আমি আসলে জানি না। মানে মেজর জিয়াউর রহমান কিন্তু মানে সামরিক শাসক থেকে জননেতা কিন্তু হয়ে উঠেছিলেন গণভোটের মাধ্যমে, হ্যাঁ না ভোটের মাধ্যমে। তো গণভোটের ফরম্যাট তিনি বুঝছেন না, তার এলাকায় যে তিনি বুঝাচ্ছেন যে গণভোট কিসের তা জানে না, আবার জুলাই সনদ কি তা জানে না, এটা আসলে মানে খুবই দুঃখজনক। তার মতো এরকম বর্ষিয়ান প্রজ্ঞাবান একজন লিডারের থেকে এরকম বক্তব্য শোনা। তো আমরা আশা করব তিনি আরও দায়িত্বশীল বক্তব্য দেবেন, এবং তারা প্রথম থেকেই যেরকম সংস্কার বিরোধী একটি পজিশনে ছিল সেই জায়গা থেকে যদি এখনও এরকম পজিশনে থাকে, আমার মনে হয় যে তাদের মানে পতন বা তাদের আসলে জনগণ যেভাবে প্রত্যাখ্যান করবে সেটা আসলে খুব ভয়াবহ জায়গা ধারণ করবে। যদি বলেন আপনি জুলাই অভ্যুত্থানকে এই রক্তকে আপনি অপমানিত করতে চান, তাহলে আমাকে